ধন্যবাদ মেজর অবসরপ্রাপ্ত ফারুক আহমেদকে। ফারুক ভাই বলেছেন যে 26 তারিখ বিকাল পর্যন্ত দেখেছেন যে সেনাবাহিনীর ট্যাঙ্ক সেনাবাহিনী চারদিকে মোতায়েন ছিল। আসলে ফারুক ভাই একটা ইনফরমেশন এখানে একটু ভুল করেছেন আমার মনে হয়। বিকাল 5টার পরে ফজলে নূর তাপস সাহেব নিজে ওই এলাকার এমপি তিনি ঘোষণা করেছিলেন 1 মাইল এলাকা খালি করে দেওয়ার জন্য, জনগণকে সরে যাওয়ার জন্য তিনি অনুরোধ করেছিলেন। কেন জনগণকে বিকালবেলা অনুরোধ করলেন? আগে 2 দিন যাবৎ হত্যাযজ্ঞ চলছে, তখন কিন্তু মানুষ ছিল, কিন্তু বিকাল 5টার যখন তাদের সাথে সমঝোতা হয়ে যাওয়ার পর তারা কেন ওই এলাকা খালি করেছিল সেটা একটা বিশাল প্রশ্ন জাতির সামনে। আমি সেই প্রশ্নটি রাখতে চাই, সমঝোতার পর কেন ওই এলাকা খালি করার জন্য 1 মাইল এলাকা খালি করার জন্য ঘোষণা দেওয়া হয়েছিল? এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো অবসরপ্রাপ্ত মেজর সৈয়দ আবু বকর সিদ্দিক ভাইকে। সৈয়দ আবু বকর সিদ্দিক। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীবৃন্দ, অতিথিবৃন্দ এবং আজকের এই শোকাবহ দিনের এই আয়োজিত অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং মিডিয়ার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত ভারাক্রান্ত। 2009-এর ফেব্রুয়ারির 25, 26, 27-এর পর থেকে আজকে আপনাদেরকে আমার বলতে দ্বিধা নেই, আজকে আমার কোনো লজ্জা নেই যে আমি হাসতে ভুলে গেছি। আমার হাসি অফুরন্ত হাসি ছিল আমার জীবনে, আমার হাসি হারিয়ে ফেলেছি। Today's, ladies and gentlemen, if any foreign visitors, ladies and gentlemen, for your kind information, today is the day. This is the 6th anniversary. This is the 6th anniversary of the deepest and saddest sorrow and massacre in Bangladesh, where in the capital city, under the so-called democratic system, in Bangladesh Rifles headquarters, 57 military officers, starting from general to captain, were killed, brutally killed, under the political observation. This is why we are remembering today those souls, and we are praying to the Almighty Allah for their departed souls. I will resort to in Bengali to express my sorrows and my deep expression, my feelings. As a military officer, I served 21 years in Bangladesh Army. I was trained for 2 years in Bangladesh Military Academy and 1 year LPR. That is 24 years of my beautiful time of my life. And I just retired after 2.5 years of my retirement. That incident took place. I was in the capital. I was moving to that place. I was trying to find out. I wanted to see how my colleagues died. I served with all of them, from the general to the captain. I know them personally. I know them deeply. Thank you. আমি আমার বক্তব্যের মাঝে 3টি ধাপ নিয়ে আসব। প্রথম হলো যে এই সামরিক অফিসারদের যে করুণ মৃত্যু, সেই ঘটনাটি অনেকেরই স্পষ্ট মনে নেই বা অনেকেই পুরো এপিসোডটি জানেন না। এটি আমি সংক্ষেপে, খুবই সংক্ষেপে আমি বর্ণনা করব। তারপর আসব এখানে পলিটিক্যাল মিলিটারি সলিউশন and basically international and national conspiracy outcome. Then what we are supposed to do. So first of all, 8:30 25 ফেব্রুয়ারি সকাল 8:30টায় বিডিআর সপ্তাহ, বিডিআর প্রায় 200 বছরের বেশি ঐতিহ্য নিয়ে এর যাত্রা। 1995 তে
বিডিআর 200 বছরের ইতিহাস পার করেছে। সেই বাইসেন্টেনিয়াল অনুষ্ঠানটি বিডিআর হেডকোয়ার্টারে সপ্তাহব্যাপী উদযাপিত হয়েছিল আড়ম্বরে। আমি তখন বাংলাদেশ রাইফেলসের একটি ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্ব পালন করছিলাম। আমার সেখানে 3 বছরের অভিজ্ঞতা আছে। আমি এই ঘটনার সকাল 8:30টায় যখন ঘটনা ঘটছে, 9:30 10টার মধ্যে যখন কিছু কিছু খবর আসছে, তখন আমি প্রথমে বিশ্বাস করিনি যে এ ধরনের একটি ম্যাসাকার। 10:30 11টার সময় যখন দেখলাম যে এন্টি এয়ারক্রাফট ব্রিগেড ফ্রম মিরপুর, সেটি আমাদের একটি ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেড, বাংলাদেশ সেনাবাহিনীর এন্টি এয়ারক্রাফট ব্রিগেড, এটাকে এক ব্রিগেড বলা হয়। সেই ব্রিগেডের বিমান বিধ্বংসী কামান সহ সেনাবাহিনীর যে কনভয়, সেটি অলমোস্ট বিডিআরের কাছাকাছি এলিফ্যান্ট রোড পার হয়ে, এবং সেটি যখন লাইভ টেলিভিশনে দেখানো হচ্ছে, এবং কিছু মিডিয়া ব্যক্তি যখন ইনিশিয়েটিভ নিয়ে, আপনারা জানেন মুন্নি শাহাবুদয় প্রথম ছিল যে তার মাইক ধরে দিয়েছিল বিডিআর সৈনিকদের সামনে। এই অ্যাক্টিভিটিসগুলো আমাকে সন্দিহান করে তোলে, এবং আমি দ্রুত কানেক্ট করতে থাকি অফিসারদের সঙ্গে, এমনকি সার্ভিং রিটায়ার্ড সবার সঙ্গে, এবং বুঝতে পারছিলাম এর গভীরতা কঠিন হচ্ছে। অত্যন্ত পরিতাপের বিষয়, 11টার সময় সেনাবাহিনীর কনভয় সেখানে পৌঁছে গেছে। দৃশ্যটি অত্যন্ত করুণ। সেনাবাহিনী প্রধান, র্যাব প্রধান, পুলিশ প্রধান, এমনকি 3 বাহিনী প্রধান, তাদেরকে ডাকা হলো প্রধানমন্ত্রীর অফিসে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা, আপনারা আশা করছেন হয়তো আমি টকশোতে বলে সবসময় বলি অবৈধ প্রধানমন্ত্রী। দুঃখজনক হলেও সত্য, অবৈধ প্রধানমন্ত্রী আপনারা আমার কাছে উচ্চারণ করতে বলছেন, আমার প্রধানমন্ত্রী বলারও সাধ্য জাগে না। শেখ হাসিনা, এই স্পষ্ট ভাষায় বলতে হবে, আমি অভদ্র কোনো ব্যক্তি না। শেখ হাসিনা, শেখ হাসিনা ডেকেছে কাদেরকে? সকল নিরাপত্তা প্রধানকে। আপনারা প্রতিটি ব্যক্তি, আমি মনে করি ইউ আর দি অ্যাম্বাসেডর। এই লন্ডনে যারা বসে আছেন, এভরিবডি ইজ অ্যাম্বাসেডর ফর দি কান্ট্রি। 160 million people are crying now. If you fail to rescue this nation, এই জাতিকে যদি উদ্ধার করতে আপনারা না পারেন, তাহলে সিরাজউদ্দৌলার মতো পরিণতি হবে। সিরাজউদ্দৌলার আত্মা এখনো কাঁদে, তার ব্যর্থতার জন্য জাতি 200 বছর পরাধীন ছিল। সুতরাং আপনি আমি প্রতিটা ব্যক্তির দায়িত্ব এই জাতিকে উদ্ধার করার। সেদিন সকল নিরাপত্তা প্রধানকে ডেকে জেনারেল তারেক সিদ্দিকীর কিছু প্রশ্ন ছিল, আমাদেরই সহকর্মী, তাদের কাছ থেকে শোনা। এসএসএফ সব হুইসপারিং শুনতে পায়, এসএসএফ এর অফিসাররা ভিভিআইপির হুইসপারিংটাও শুনতে পায়। বলছিল কত সময় লাগতে পারে মঈন সাহেব। শেখ হাসিনা নাম করেও ডাকে অনেক সময়, উনি নাম করে ডাকতে থাকে সবাইকে। বিশাল তার গর্ব, বিশাল তার এই দেশ, তার পিতার দেশ, বাবার দেশ, সুতরাং সবাইকে নাম করে ডাকতে থাকে। মঈন কতক্ষণ সময় লাগবে? সে উত্তর দিয়েছিল, যেটি প্রকাশ্যে মিডিয়াতে মঈন আহমেদ বলেছিল, হয়তো 2 ঘন্টা লাগতে পারে। 11টা, 12টা, 1টা, 2টা, 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা দিয়ে 57 জন অফিসারকে হত্যা করা হলো। সেদিন তারা বলেছিল, আপনারা জানেন মিডিয়াতে এসেছিল, মঈন আহমেদ দাঁড়িয়ে বলেছিল যে উই আর দি সাবসার্ভিয়ান। দিস ওয়াজ দি ওয়ার্ড, আই রিপিট, উই আর দি সাবসার্ভিয়ান। দ্যাট মিনস মঈন আহমেদ পলিটিক্যাল গভর্নমেন্টের সার্ভেন্ট। অ্যাকসেপ্টেড, ফাইন। যদি প্রধানমন্ত্রী বা শেখ হাসিনার বাসা আক্রমণ করা হতো, জাতি জানতে চায়, যদি মঈন আহমেদের বাসা আক্রমণ করা হতো, তাহলে সে কার সার্ভিয়ান থাকতো, কার আদেশ নিত? সুতরাং এটি কি চায়নার ষড়যন্ত্র? এটি কি আমেরিকার ষড়যন্ত্র? এটি কি মোসাদের ষড়যন্ত্র না রয়ের ষড়যন্ত্র? সেটি আমার প্রশ্ন না। প্রশ্ন রাজনৈতিক চেয়ারে বসে প্রধানমন্ত্রী হিসাবে, হেড অব দি গভর্নমেন্ট হিসাবে কোরআন শপথ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সকল কিছু আপনার হাতে নিয়ে সকল বাহিনী প্রধানকে আপনি মিউটিনিতে, কোন সেনা বিদ্রোহ হলে এটিকে সেনা আইনের ভাষায় বলা হয় মিউটিনি, সেটি সেনা ধারায় আইনে বলা হয় মিউটিনি,
মিউটিনিকে যদি দমন করতে হয় আরেকটি সেনা গ্রুপের মাধ্যমে সেটি করতে হবে। যদি না করে, যারা করবে না তাদের সমান পরিমাণ পানিশমেন্ট, মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। আমি একজন সেনা অফিসার, আমি এখন আইনের ছাত্র হিসেবে সিভিল মিলিটারি লয়ের সমন্বয়ে বলছি, দুজনেই সমানভাবে সাজা প্রাপ্ত হবে। যে মিউটিনি করবে এবং যে মিউটিনি দমন করবে না। আমার প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন পলিটিক্যাল প্রশ্ন, যে সেই সময়ের শেখ হাসিনা কি আদেশ দিয়েছিল সেখানে আমি পরে আসছি। আমি ভারাক্রান্ত অবস্থায় আমি হারিয়ে ফেলছি আমার ধারাবাহিকতা, আপনি আমাকে ক্ষমা করবেন। সেই সকাল 10:30, 11টা, 12টা, 12টার একটি দৃশ্যপট আমি আপনাদেরকে নিতে চাই। আমার কোর্সমেট, আমার ব্যাচমেট, আমরা কোর্সমেট বলি, আমি 12 লং কোর্সের অফিসার। আমি 83 থেকে 85 2 বছর প্রশিক্ষণ নিয়ে 85তে কমিশন প্রাপ্ত হই। কুমিল্লা সেনানিবাস থেকে সারা বাংলাদেশের সকল সেনানিবাসে কাজ করেছি। সর্বশেষ 2003 থেকে 2006 পর্যন্ত আমি 3 বছর বঙ্গভবনে বিশেষ দায়িত্ব পালন করি এবং 2006-এ আমি স্বেচ্ছায় অবসর গ্রহণ করি। আমি বাংলাদেশ সেনাবাহিনীর কোম্পানি, ব্যাটালিয়ন, ব্রিগেড, আর্মি হেডকোয়ার্টার এবং জাতিসংঘ বাহিনীতে বিশ্ব শান্তির জন্য কাজ করি। আজকে আপনাদেরকে আমি বলছি, সেদিন 12:30টার সময় আমার কোর্সের বেস্ট ক্যাডেট, যাকে দেখলে জাস্ট 5 ফিট 4 ইঞ্চি লম্বা দেখতে, একজন কালো একটি ছেলে, বাট এভার প্রডিউস বেস্ট ক্যাডেট ইন রাজশাহী ক্যাডেট কলেজ, যিনি ছিলেন চাইনিজ ল্যাঙ্গুয়েজের স্পেশালিস্ট। 4টি বছর চায়না ল্যাঙ্গুয়েজ করে এসে ক্যাপ্টেন অবস্থায় তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গে এবং শেখ হাসিনার সঙ্গে তিনি চাইনিজ ইন্টারপ্রেটার হিসেবে কাজ করেছেন। বন্ধুগণ, সেদিন আমি বলেছিলাম, আমি ম্যাডামের কাছে গিয়ে তার ব্যাপারে একটি কথা বলেছিলাম, আমি সেইটুকু পরে আসছি। সে রংপুর সেক্টর থেকে এসেছিল এই বিডিআর সপ্তাহ উদযাপন করার জন্য সেক্টর কমান্ডার হিসেবে, তার স্ত্রী এবং একমাত্র কন্যা নিয়ে। তার স্ত্রী এবং কন্যা তখন অফিসার মেসে। এই প্রথম যখন আক্রমণ আসে, যখন এলোপাতারি গুলি চলতে থাকে দরবার হলে, তখন অফিসাররা অনেকেই পালিয়ে যায়। প্রায় 200 অফিসার সেখানে উপস্থিত ছিল। সেখান থেকে 57 জনকে হত্যা করা হয়, বাকিরা বের হয়ে আসতে পেরেছিল। আফতাব বের হয়ে এসেছিল, কর্নেল আফতাব বের হয়ে এসেছিল। এসে তারপর মনে পড়েছে তার স্ত্রী তো ভিতরে আছে, এলোপাতারি গুলি চলছে, তার স্ত্রী সন্তানকে বাঁচাতে হবে। স্বামী এবং বাবা হিসাবে তার জীবনকে বাজি রেখে তিনি ক্রল করে অফিসার মেসের উত্তর পাশ দিয়ে ধান কেট দিয়ে ক্রল করে সে ওয়াল টপ গিয়ে সে রুমে ঢুকে যায়। রুমে ঢুকতে যে সে যখন দেখে যে রুম তছনছ অবস্থায়, তখন সে দিশেহারা অবস্থায় রুমের সামনে যাওয়ার সাথে সাথে কয়েকজন সৈনিক এসে তাকে গুলি করে। তখন বাজে 12টা। 12:30টার সময় বর্তমান বাংলাদেশ সেনাবাহিনী প্রধান আইকেবি, তখন কমান্ড্যান্ট মিরপুর স্টাফ কলেজ, তার সাথে 2 জন লেফটেন্যান্ট কর্নেল, বর্তমানে ব্রিগেডিয়ার জগলুল এবং বর্তমানে জেনারেল আনোয়ার, দুজনেই আমার ব্যাচমেট। তাদের কাছে সে টেক্সট পাঠায় বন্ধু হিসেবে যে সেভ আওয়ার সোল, আমরা অনেকে বেঁচে আছি, আমার বুক দিয়ে রক্ত ঝরছে, আমাকে বাঁচা, আমাকে এখনো যদি তোরা রক্ষা করিস আমি বেঁচে যাব। আমার গুলি হার্ট বিদ্ধ করে নাই, বাট অন্য পাশ দিয়ে গেছে, বাট আমার রক্ত হচ্ছে প্রচুর, আমাকে রক্ষা কর। 12:30, হয়তো বা 1টার সময় কেউ এসে আবার নতুন করে গুলি করেছে, তাকে হত্যা করেছে, অথবা সে এমনিতেই তার প্রাণ হারিয়েছে। 1টা 2টা এভাবে চলে গেল। জাতির বিশাল প্রশ্ন, আমি মিলিটারি স্পেশালিস্ট হিসেবে বা সামরিক বিশেষজ্ঞ হিসেবে এই জাতিকে আমার বোঝাতে হবে না। জাতির অনেকগুলো প্রশ্ন। প্রথম প্রশ্ন, সেনাবাহিনী প্রধান, রাজনৈতিক যত সিদ্ধান্তই হোক না কেন, আমাদের শপথ সেটি ছিল কোরআন টাচ করে, পরম করুণাময় আল্লাহ তাআলাকে স্মরণ করে, আমরা পবিত্র কোরআন স্পর্শ করে আমরা শপথ করেছি, যেইখানে যাইবার আদেশ করা হোক না কেন সেইখানেই যাইব, তবে সেটি হতে হবে লফুল কমান্ড, সেটি হতে হবে লফুল কমান্ড। সারা পৃথিবীতে দৃষ্টান্ত আছে, সারা পৃথিবীতে দৃষ্টান্ত আছে, বাংলাদেশেই দৃষ্টান্ত আছে। আমি আপনাদের দৃষ্টান্ত দিচ্ছি। 1994-এ বিএনপি গভর্নমেন্টের সময় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তখন সরকার,
তখন একটি ঢাকায় হেডকোয়ার্টারে আনসারের একটি বিদ্রোহ হয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুরা, বেগম খালেদা জিয়া 10 মিনিট সময়ও নেয়নি। তিনি বলেছিলেন, আই ওয়ান্ট টু রিজলভ ইট, দি টাস্ক ইজ ইয়ার্স। ডিজি বিডিআর কে বলেছিল যে ইট ইজ ইয়োর হেডেক, ডিসাইড নাও হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। ওয়াল ভাঙবে না ফায়ার করবে না ট্যাঙ্ক চাও, তুমি যা চাও, আমার সেনাবাহিনী আছে, এয়ারফোর্স আছে, তুমি বিডিআর আছো, ডিসাইড ইট, সলভ ইট রাইট নাও মিলিটারিলি। আনসার অস্ত্র নিয়ে বিদ্রোহ করেছে, একটা ফায়ার করেছিল না 82 মিলিমিটার রকেট লঞ্চার, দ্যাট ইজ কল ইস এ শোল্ডার কন্ট্রোল, আপনারা অনেকেই দেখেছেন, ফায়ার করলে যে কোনো ওয়াল ভেদ করে যায়। এটার নাম বিডিআর এর অস্ত্রটার নাম ব্লান্ডিসাইড। ব্লান্ডিসাইড দিয়ে একটা ফায়ার করেছিল গেটে, সকল কাওয়ার্ড বিড়াল এই যারা বিদ্রোহ করেছিল সব অস্ত্র ফেলে হাত উপরে উঠিয়েছিল। উইদিন হাফ অ্যান আওয়ার আমার এক স্টুডেন্ট কক্সবাজার থেকে এসেছিল, আনিস, তাকে আমি বলেছিলাম টেক দি রিস্ক, জাতির জন্য মরতে হলে মরো তুমি, আমি 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 তোমাকে আমি সেই দোয়া করছি যে তুমি বি দি উইনার। এন্ড হি সেড আফটার ফায়ারিং, জাস্ট আফটার 1 hour হি সেড, স্যার উই হ্যাভ ওন দি গেম, ওয়ান ফায়ার ওয়াজ এনাফ, ওয়ান ব্লান্ডিসাইড ফায়ার। শুধু বিডিআর হেডকোয়ার্টারের সামনে যখন ট্যাঙ্ক, যখন এন্টি এয়ারক্রাফট ক্যানন ছিল, ওয়ান ফায়ার ওয়াজ এনাফ, 7000 কাওয়ার্ড বিড়াল সেখানে হাত উপরে দিয়ে দাঁড়াতো। ইট ওয়াজ হাফ অ্যান আওয়ার ওয়াজ এনাফ। কমান্ডো ব্যাটালিয়নের যে কমান্ডার, হি ইজ মাই ব্যাচমেট, তৌহিদ সেড, দোস্ত আমরা তৈরি আছি, আমরা অনলি 45 মিনিটসে ল্যান্ড করতে পারতাম বিডিআর এর সকল গ্রাউন্ড, ধানমন্ডি গ্রাউন্ড সবখানে। এত কিছুর কোনো দরকার ছিল না, শুধু 46 ব্রিগেড, এন্টি এয়ারক্রাফট ব্রিগেড এবং সিগন্যাল ব্রিগেড এবং ঢাকার যে হেডকোয়ার্টার যে এলিমেন্টগুলো আছে ইনক্লুডিং ট্যাঙ্ক, সেখানে 5000 ফোর্স অর্গানাইজ করা যেত। র্যাব ব্যাটালিয়ন ওয়াজ রেডি টু রেস্কিউ গুলজার, দি ফেমাস গুলজার, কর্নেল গুলজার। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমি শেষ করতে পারবো না, আমার বুক ফেটে যায়, এটি নিয়ে আমি বর্ণনা করলে আর শেষ হবে না। আমি আসছি পলিটিকো সাইডে। পলিটিক্স ইজ এভরিহোয়ার। হু সেড আই ডোন্ট ডু পলিটিক্স? আমার এখানে 50 জন বন্ধু আছে, এই সেনাবাহিনীর রিটায়ার্ড অফিসার আছে, তারা 3টি কারণে পলিটিক্স করে না। প্রথমত, পলিটিক্স ইজ ভেরি স্লিপারি। বাংলাদেশি মডেল অফ পলিটিক্স ইজ ডার্টি। আর আওয়ামী লীগ এটাকে করে তুলেছে বিশ্বের মাঝে চরম পচা একটি পলিটিক্স। এই 3টি কারণে তারা আসতে চায় না। আর সবচেয়ে বড় জিনিস, পৃথিবীতে জীবনের মায়া সবচেয়ে বড়, কারণ আল্লাহ পাক যে জীবন দিয়েছে মানুষ সেটি কেড়ে নিবে, সেটি কেউ চায় না। আজকে এখানে এসে যদি এই মালেক সাহেব বা মাহিদুর রহমান সাহেবের সাথে ছবি তুলে, তাহলে কালকে এয়ারপোর্টে ঢুকলে তাকে নিয়ে জেলে ঢুকাবে। এই যে কঠিন সত্য, এই সত্য এবং বাকি 3টা যে বললাম, এর জন্য সেনাবাহিনীর অফিসার একদম শুরু থেকে ট্রেনিং থেকে শেষ পর্যন্ত তারা বাংলাদেশি মডেলের পলিটিক্সকে পছন্দ করে না। আমাকে অনেকেই প্রশ্ন করতে পারেন, আপনি আসেন কেন? বহুবার ঘৃণা করেছি, বারবার হেট করেছি। আমার জীবনের শুরুতে ছাত্র অবস্থায় আমি টকশোতে বলি, লক্ষ লক্ষ ছাত্রকে জিজ্ঞেস করেন, যদি একটা ছাত্র বলে আমি পলিটিক্স করব, আমি জীবনে পলিটিক্স করব না। তার মানে শিশু বয়সে যে হেট করে পলিটিক্সকে, সেনাবাহিনীতে এসে যে হেট করে পলিটিক্সকে, সেনাবাহিনী অফিসারকে 3টি আদেশ দেওয়া হয় ট্রেনিং এর সময় এবং সারা জীবনে, ডোন্ট টক অন 3 থিংস। 1 is politics, because there is no end to it. 2 is regarding religion, because there is no end to it. Do not bring it in the uniform. And 3rd is women. Do not talk on the women, because women is your mother, women is your sister, women is your wife. So you cannot bring dirty thing on that. Women is respected. Okay, politics I take it as a respected, and religion is also respected. But different perspective military officerরা, বাংলাদেশি মিলিটারি অফিসাররা এখানে আসতে চায় না। আপনি উদাহরণ দেন, পৃথিবীর যে কোনো ধরনের বড় লিডারশিপের মাঝে টপ ফ্রন্টে আছে, আপনি সিঙ্গাপুর যান, মডেল এশিয়ান, আপনি যান এতে এদেশে চার্চিল, the one of the best president, he was the military officer, prime minister. So there is a model. প্রেসিডেন্ট জিয়া রহমানের 10 বছর 71 থেকে 81, পৃথিবীর কোনো ইতিহাস নাই। আপনি 2000 বছরের ইতিহাস নিয়ে আসেন, এত বড় এত সিরিজ অফ সাকসেস, সেই শুধু ঘোষণা নয়, স্বাধীনতার ঘোষণা নয়, যুদ্ধ 9 মাস, তারপরে প্রেসিডেন্ট, ইয়াংগেস্ট প্রেসিডেন্ট অফ ওয়ান অফ দি ওয়ার্ল্ডের ইয়াংগেস্ট প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রেসিডেন্ট, যে 40 at the age of 40 he was the president of Bangladesh, and at the age of 45 years 4 months he died. Mashallah, আল্লাহর কাছে অনেক শুকরিয়া, he died like a hero.
হি ওয়াজ কিলড এগেন। আজকে যে বেদনা 57 জন অফিসারের ফ্যামিলি পাচ্ছে, সেই বেদনা তারেক রহমান সাহেব তার বুকে ধুক ধুক করে বাচ্ছে। তার হৃৎপিণ্ড বারবার কেঁপে উঠে যখন তিনি হারিয়েছিলেন অনলি 15 বছর বয়সে তার পিতাকে। সেটিও ছিল সেনাবাহিনীর কু। সেনাবাহিনীতে কিছু কোলাঙ্গার আছে। সেনাবাহিনী পলিটিক্সে যেমন কোলাঙ্গার থাকে, সেনাবাহিনীতে কিছু কোলাঙ্গার আছে যাদের জন্য হত্যাকাণ্ড ঘটেছিল, যার জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম একজন স্টেটসম্যান আমরা হারিয়েছি। আজকে 78 বছর বা 79 বছর বয়সের যুবক থাকতো জিয়াউর রহমান বেঁচে থাকলে তিনি এই দেশকে একটি মডেল রাষ্ট্র হিসেবে পরিণত করতেন। তার যে গতি ছিল, সেই গতি ছিল রকেট স্পিড। আজকে আমরা বিধ্বংস অবস্থায় দাঁড়িয়েছি। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, তারই আদর্শের ঝান্ডা হাতে গত 2টি যুগ বেগম খালেদা জিয়া এই দলটিকে মহাপ্রলয় থেকে টেনে এনে এই পর্যন্ত নিয়ে আসছেন। তারই ঝান্ডা হাতে আজকে 50 বছরে দাঁড়িয়েছেন তারই পুত্র তারেক রহমান। আমি যে বিষয়টি আপনাদেরকে বলতে চাচ্ছি, এখানে আমি পলিটিক্যাল ফ্লেভারটুকু এই জন্য নিয়ে আসলাম যে নোবডি ইজ বিয়ন্ড পলিটিক্স, এভরিবডি ইজ পলিটিক্স। A chief of army staff has to salute always the politician, but এখন এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ মানুষ চাচ্ছে চিফ অফ আর্মি স্টাফ শুড কিক আউট দ্যাট লেডি। এই মুহূর্তে তাকে লাথি মেরে ফেলে দেওয়া হোক। বাট যদি প্রশ্ন হলো যে ক্যান হি রিয়েলি ডু দ্যাট? আসুন পলিটিক্যাল সংবিধান দেখি। 15তম সংশোধনী, পঞ্চদশ সংশোধনী বাংলাদেশের 44 বছরের ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়। আমি অনেকগুলো বিষয়ে যাব না, ছোট্ট একটি বিষয়ে যাব। আর্টিকেল 7 ইজ দি হার্ট অফ সংবিধান। আর্টিকেল 7-এ বলা হয়েছে পিপুল ইজ দি সোর্স অফ অল পাওয়ার। জনগণ সকল ক্ষমতার উৎস। আর সেটি কিভাবে এক্সারসাইজ হবে? থ্রু এ সিস্টেম অফ ডেমোক্রেসি, বাই ইলেকশন, দি মেম্বার অফ পার্লামেন্ট উইল রিপ্রেজেন্ট দি পিপুল। সে আর্টিকেল 7-এর সবচেয়ে শক্তিশালী বিষয়টি কি? দেয়ার উইল বি এ রেফারেন্ডাম অর প্লেবিসাইট। হোয়াট ইজ প্লেবিসাইড এন্ড রেফারেন্ডাম? সারা পৃথিবীতে যে কোনো ধরনের আইনকে, একটি মৌলিক আইনকে জনগণের জন্য যদি সেটিকে সিদ্ধ করা হয়, সেটিকে যদি লেজিটিমেট করা হয়, তাহলে রেফারেন্ডাম দেওয়া হয়। সেটি এক্সারসাইজ করেছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম। আপনারা শুনে অবাক হবেন, এটি অনেক বারবার শুনছেন একটি ব্যক্তির কাছ থেকে। এখানে দাঁড়িয়ে তিনিও বলেছিলেন, ডক্টর তুহিন মালিক, যিনি আমাদের জাতীয়তাবাদের পক্ষে, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে তিনি ইন্টেলেকচুয়াল ফাইট করে যাচ্ছেন। তিনি বলেছেন আর্টিকেল 7-এ একটি ধারা যোগ করা হয়েছে, কোতে তা বলা হয়েছে যে জনগণের প্লেবিসাইড, জনগণের মতামত এগুলোর দরকার নাই। এর মাধ্যমে এই 15তম সংশোধনীর মাধ্যমে চিরঞ্জিত সংশোধনকে এই সংবিধানকে চুরি করে ফেলেছে। আমরা তেমন একটি পর্যায়ে এসে এখন কি হচ্ছে? কালকে শেখ হাসিনা বলে দিয়েছে উত্তরপাড়া সাহস পাবে না, কারণ আমি ক্যাপিটাল পানিশমেন্ট বসিয়ে দিয়েছি। কোন সেনাবাহিনী আজ পর্যন্ত বলে কয়ে, মাননীয় প্রধানমন্ত্রী বলে যে কি গদি দখল করে, বলে কয়ে করে না। বাংলাদেশের এই চরম প্রেক্ষাপটে যে কোনো সময়ে, যে কোনো প্রেক্ষাপটে, যে কোনো অবস্থায় এই সেনাবাহিনী, আপনারা মনে করবেন না যে সেনাবাহিনী ঘুমিয়ে আছে। এনি টাইম এই দেশের স্বার্থে, স্বাধীনতার সার্বভৌমত্বের স্বার্থে যে কোনো সময় আসতে পারে। আমি আপনাদেরকে এই বলে বুঝাতে চাচ্ছি না যে সেনাবাহিনী এসে দেশ শাসন করবে বা এটি কোনো পার্মানেন্ট সলিউশন নয়। গণতান্ত্রিকভাবেই সামনে যেতে হবে। গণতন্ত্রের সলিউশন গণতান্ত্রিকভাবেই করতে হবে। আমার আবার ফিরে যাচ্ছি এই 57 জনের কঠিন অবস্থানে। ইনফ্যাক্ট আজকে এখানে দাঁড়িয়ে যে বিষয়টা হচ্ছে সেটি হলো সিটিজেন মুভমেন্ট। ইয়েস, পিপল ইজ দি সোর্স অফ পাওয়ার, সিটিজেন ইজ মুভিং and worldwide, and beside Westminster is the 1000 years civilization, and if you talk about democracy, it has started from here for the whole civilization. So again, Allah paker kache অশেষ শুকরিয়া। সবাই বলুন আলহামদুলিল্লাহ। Thank you very much. This is the place from where your leader, my leader, 160 million people's leader, has started on 4th December. He said, was it 4th January? Sorry, I correct. He said, এই সরকার অর্থাৎ অবৈধ সরকার, এই ফেসিবাদ, এই শেখ হাসিনার পতন ছাড়া আর কোনো কিছু থামাথামি নাই। এই আন্দোলন চলবে,
এই যে কোনো ফর্মে আন্দোলন চলবে। হি টুক ওভার দি কমান্ড, হি হ্যাজ টেকেন ওভার দি কমান্ড। লিডার ডাজ ইট, লিডারকে কেউ বলে দিতে হয় না, হি ডিড ইট, আই স্যালুট ইউ। And he did the best thing, he handed over the command to the Trinamool. He has taken over and he has handed over to the Trinamool. আজকে তৃণমূলকে অশেষ শ্রদ্ধা জানাচ্ছি, গভীর শ্রদ্ধা জানাচ্ছি। 50 দিন, একটু আগে আমি পোস্ট দিয়েছি আমার সাইটে, 50 days আজকে নিয়ে 50 days আপনার আমার নেত্রী, গণতন্ত্রের নেত্রী, পৃথিবীর ইতিহাসে সে একজন কিংবদন্তি, তার ভোটের সংখ্যা কিংবদন্তি। আমেরিকান ফোর্বস একটি পত্রিকার সমীক্ষা অনুযায়ী 2004, 5 এবং 6 তিনি 14তম, 24তম এবং 33তম মোস্ট পাওয়ারফুল ডেমোক্রেটিক লিডার ইন দি ওয়ার্ল্ড। দ্যাট লেডি ইজ আন্ডার ক্যাপটিভমেন্ট। তাকে খাবার দিতে দেওয়া হচ্ছে না, তার সকল অধিকার, সকল মানবাধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। আমরা যারা বেঁচে আছি 100 বছর পরেও আমাদেরকে মানুষ ঘৃণা করবে। তাই আজকের এমন একটি চরম পরিণতিতে আমি মনে করি Allah is again kind. It is the right point, center point from where the political revolution, people's revolution has to be started, and it has started on 4th January. সেখান থেকে আমরা সকলের, আমি যে বিষয়টা বলবো যে বিডিআর হেডকোয়ার্টারে যদি আবার যাই, তাদের মৃত্যু, এই শোক, এই কঠিন শোককে ডিফাইন করার কিছু নাই। এখানে শুধু কষ্ট, এর শুধু বুকের বেদনা, এই বেদনাকে, এই কষ্টকে আমরা শক্তিতে পরিণত করতে হবে, এই শোককে আমাদের শক্তিতে পরিণত করতে হবে। আমার কলিগ বলেছে এটি জাতীয় শোক। এটি কি সেনা শোক দিবস না জাতীয় শোক, কোন নামে ডাকা হবে জানি না, বাট এটি 16 কোটি মানুষের শোক। এটি জাতীয় শোক হিসেবে আমরা অলরেডি পালন করছি, আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ পালন করব। আর আমাদের এই শোককে শক্তিতে পরিণত করে আমাদের আজকে এই সিটিজেন মুভমেন্টে যে আহ্বান জানিয়েছে, আজকে এমন একটি বিষয় নিয়ে যিনি ডাক দিয়েছেন, মালেক ভাই, সবার প্রিয় মালেক ভাই, তাকে ধন্যবাদ জানিয়ে এবং আপনারা যারা হাজির হয়েছেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।